আসসালামু আলাইকুম। আজকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সমস্যা ও প্রতিকার অধ্যায়টি। সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো ক্লাসটি শুরু করি। সামাজিক সমস্যার ধারণা ও বাংলাদেশের সামাজিক সমস্যার তালিকা। সামাজিক সমস্যা হলো এমন একটি পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত এবং অধিকাংশ মানুষের মনে হয় এর প্রতিকার সম্ভব। আমেরিকান সমাজবিজ্ঞানী লরেন্স ফ্র্যাঙ্ক সোশ্যাল প্রবলেম নামক এক নিবন্ধে সামাজিক সমস্যা সংজ্ঞা বলেন, সামাজিক সমস্যা বলতে এমন একটি সামাজিক অসুবিধা কিংবা অসংখ্য লোকের সদাচরণকে বোঝায় যাকে সুধান্য এবং কিংবা দূর করা দরকার। আমেরিকান সমাজবিজ্ঞানী হ্যারল্ড ফিলিপস তার কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেম গ্রন্থে সামাজিক সমস্যার কারণের উপর ভিত্তি করে একে 4 ভাগে ভাগ করেছে, যথা অর্থনৈতিক সমস্যা, দরিদ্র, বেকারত্ব, পরনির্ভরশীলতা ইত্যাদি, জৈবিক সমস্যা, শারীরিক রোগ ও দৈহিক গোলযোগ্য ইত্যাদি। 3. মস্তিষ্ক সমস্যা, স্নায়ুরোগ, মানসিক বিকৃতি, মৃগী রোগ, ধূমপান, যৌতুক, মদ্যপান ও আত্মহত্যা ইত্যাদি। 4 হলো সামাজিক সাংস্কৃতিক সমস্যা, যেমন বার্ধক্য, গৃহহীনতা, বিধারণের সমস্যা, বিবাহ সমস্যা, স্বামী গৃহত্যাগ, অপরাধ প্রবণতা, বর্ণবাদ, ধর্মীয় সংঘাত ইত্যাদি। বাংলাদেশের জনগণের নিরক্ষরতা, বেকারত্ব ও মাদকাসক্তির সমস্যার ধারণ ও কারণ। এসব সমস্যার প্রভাবে বিশ্লেষণ ও প্রতিকারের উপায়। যদি কোনো দেশের জনসংখ্যা প্রয়োজনের অতিরিক্ত বা জনসংখ্যা দ্বারা জনগণের কল্যাণ, রাহত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়, তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার জন্য যেসব কারণ দায়ী তার মধ্যে সামাজিক আদর্শ ও মূল্যবোধ, দীর্ঘ বিবাহিত জীবন, জন্ম ও মৃত্যুহারের অসমতা, শিক্ষার অভাব, বাল্যবিবাহ, জলবায়ু ও সামাজিক নিরাপত্তার অভাব, চিত্ত বিনোদনের অভাব ইত্যাদি উল্লেখযোগ্য। জনসংখ্যা বৃদ্ধির ফলে অর্থ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পরিলক্ষিত হয়। এসব প্রভাবের মধ্যে খাদ্যাভার, শিক্ষার অভাব, অর্থ-সামাজিক অবস্থান অবনতি, পরিবেশগত বিপর্যয়, স্বাস্থ্যগত বিপর্যয় ইত্যাদি উল্লেখযোগ্য। জনসংখ্যা সমস্যা প্রতিকারের জন্য জনসংখ্যা নীতি প্রণয়ন, কৃষির অর্থনৈতিকরণ, শিক্ষা বিস্তার, মানসিকতা পরিবর্তন, কার্যসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা বিস্তার ইত্যাদি ব্যবহার গ্রহণ করা আছে। আশা করা যায় এই পর্যায়ে সমস্যাগুলো ভয়াবহতা কমে যাবে। নিরক্ষরতা কথাটি উদ্ভব ঘটেছে নিরক্ষয় শব্দ থেকে। নিরক্ষয় এর শব্দটি অর্থ হল স্বাক্ষর জ্ঞানের অভাব। সাক্ষরতা আধুনিক ধারণা অনুযায়ী মৃত মাতৃভাষা পড়তে, লিখতে, দৈনিক হিসেবে করার ক্ষমতাই হল সাক্ষরতা। যিনি উল্লেখিত 3টি যোগ্যতার অধিকার নন, তিনি নিরক্ষর। সুতরাং অক্ষর জ্ঞানের অভাবের হল নিরক্ষরতা। বাংলাদেশের নিরক্ষরতার প্রধান কারণসমূহের মধ্যে রয়েছে দুর্নীতি, কন্যা সন্তানের প্রতি নেতিবাচক মনোভাব, বিদ্যালয় ও শিক্ষক স্বচ্ছতা, উন্নত পরিবেশ ও অবাস্তবপনা, কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা, উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, যৌতুক প্রথা, কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা ইত্যাদি।
বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নের নিরক্ষরের প্রতিবাদের সৃষ্টি করেছে। দেশের মোট জনসংখ্যার এক অংশ নিরক্ষর হওয়ায় তারা জীবনধারণার ন্যূনতম মৌলিক চাহিদা পূরণে যোগ্যতা ও দক্ষতা অর্জনের ক্ষমতা হচ্ছে না। অজ্ঞতার প্রধান কারণ হলো নিরক্ষর। নিরক্ষর প্রভাবে দেশের অধিকাংশ লোকের অজ্ঞ ও অজ্ঞতার কারণে তারা ব্যক্তিগত, রাষ্ট্র ও সামাজিক পর্যায়ে নিজেদের ভূমিকে অর্থবহ করে তুলতে সক্ষম হচ্ছে না। বাংলাদেশের জনসংখ্যা প্রতিষ্ঠির ক্ষেত্রে নিরক্ষরতার প্রত্যক্ষ ও প্রভাব পরিলক্ষিত হচ্ছে। নিরক্ষরতার প্রভাবে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতন নয়। তাই নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে সন্তান জন্মদানের হার অধিক। সর্বোপরি বাংলাদেশের অর্থ, সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকে বৃহৎ জনগোষ্ঠী বঞ্চিত করার প্রধান কারণ হচ্ছে নিরক্ষরতা। নিরক্ষরতা দূর করার জন্য শিক্ষা উন্নয়ন ও প্রকল্পে সুনির্দিষ্ট লক্ষ্য ও নীতিকে নির্ধারণ করা দরকার। মেয়েদের জন্য বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যকলাপকে আরও জোরদার করা জরুরি। আনুষ্ঠানিক শিক্ষার বাহুল প্রভাব ঘোষণা দরকার। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বৈষম্যহীন শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করা আবশ্যক। জাতীয় শিক্ষা উন্নয়নের জন্য জাতীয় বাজেট শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। নারী পুরুষ সমমর্যাদার ধারণা বিকাশ করা জরুরি। দায়িত্ব দূরকরণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ ও আবশ্যক। বস্তুর সংশ্লিষ্ট সকলের সমাজের সকল স্তরের শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দেশকে নিরক্ষরতা অভিশাপ থেকে মুক্ত করা যায়। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। সার্বিকভাবে বাংলাদেশের বেকারত্ব প্রধান কারণ হচ্ছে অধিক জনসংখ্যা, কৃষি, অর্থনৈতিক, শিল্পায়নের অভাব, কর্মমুখীদের শিক্ষা, প্রকৃতি বৃদ্ধি, সামাজিক মূল্যবোধ, দাতাদেশ ও সংস্থার চাপ, রাজনৈতিক অস্থিরতা দূর ইত্যাদি। বেকারত্বের ফলে সমাজ, পরিবার কর্মঠ ভঙ্গন ও আদর্শ ও মূল্যবোধ অবক্ষয়, সামাজিক বিশৃঙ্খলা, অসামাজিক কর্মকাণ্ড, কর্মসংস্থান জড়িত সমস্যা ইত্যাদি নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। বেকারত্ব দূরকরণে কৃষি তথা ভূমি ব্যবস্থা সংরক্ষণ ও সংস্কার ও উন্নয়ন করতে হবে। পাশাপাশি আধুনিক উন্নত প্রযুক্তি নির্ভর চাষ পদ্ধতি প্রচলন করতে হবে। দ্রুত নগরায়ন ও নিরক্ষর ঘটানো দরকার। শহর ও শহরে সীমাবদ্ধ উন্নত কর্মসূচি প্রণয়ন করা। গ্রামীণ সমাজে কর্মসংস্থান সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা। বিদেশে অধিকাংশ জনবল পাঠানো ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, বিশেষ করে কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। সর্বোপরি নারী শিক্ষার অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি ও উপযুক্ত কার্যসংস্থার ক্ষেত্রে তৈরি করতে হবে। মাদকাসক্তি হচ্ছে এমন একটি অভ্যাস যা অবস্থান যথা একজন মানুষ বিভিন্ন রকম মাদকের আফিম, মরফিন, হেরোইন, গাঁজা ইত্যাদি নিয়মিত ব্যবহারের মাধ্যমে তার শরীর ও মনকে ওই সব মাদকের উপর পুরোপুরি নির্ভরশীল করে তোলে, যার ফলশ্রুতিতে সমাজের স্বাস্থ্য ও ভারসাম্যের উপর হুমকি সৃষ্টি হয়। মাদকাসক্তির পেছনে নানাধিক অর্থ সামাজিক কারণ রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে ঢাকা শহরের প্রায় 5,000 শিক্ষার্থীর উপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, শিক্ষার্থীর মধ্যে মাদকাসক্তির প্রধান কারণ হলো সঙ্গদোষ, স্থানান্তর, পিতামাতার অবহেলা, ধর্মীয় শিথিলতা ইত্যাদি। পরমাণবিক
যুদ্ধের ভয়াবহতার মধ্যে মাদকাসক্তি, স্থিতিশীলতা ইত্যাদি বিশ্বজুড়ে সৃষ্টি করেছে সমস্যা ও আতঙ্ক। বাংলাদেশের সমাজ ও ভয়াবহতার প্রভাব নানাভাবে লক্ষ্য করা যায়, যেমন ব্যক্তির অস্তিত্ব বিন্যস্ত, পরিবারের অস্তিত্ব, অপরাধ প্রসার, চোরাচালান বৃদ্ধি, এসিড এইডস রোগের সংক্রান্ত শারীরিক ও মানসিক বৈকল্য ইত্যাদি। মাদকাসক্তি প্রতিরোধ, মাদক বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিস্তৃত শুমারি হওয়া উচিত, যা দেশের মাদকাসক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করে। মাদকাসক্তি প্রতিরোধ ও মাদকাসক্ত হওয়া মাদকাসক্তির ব্যবস্থাপনা ও পরিবারের গুরুত্ব ভূমিকা রয়েছে। এই পরিবারের সদস্যকে এক ক্রমাগত অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মাদক দ্রব্যের চোরাচালান, বিক্রয়, বিপণয় ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সরকারি সংস্থা যেমন পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী প্রভৃতি আরও শক্তিশালী, কার্যকর ও বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা দরকার। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মাদক ব্যবহারের কুফল ও তার প্রতিরোধ, প্রতিকার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজন জ্ঞান দানের ব্যবস্থা শিক্ষা ক্যারিকুলামে অন্তর্ভুক্ত থাকা উচিত। সর্বোপরি সরকারি বেসরকারি সংস্থাগুলোর সক্রিয় সহযোগিতায় ও সামাজিক সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে মাদক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য সাফল্য লাভ করা সম্ভব। এরপর পড়ব আমরা বাংলাদেশে নারী শিক্ষা নিরাপত্তা জড়িত সমস্যা, ধারণা, কারণ ও বাংলাদেশের নারী সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা, প্রভাব। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারীরা নানাবিধ সমস্যার মুখোমুখি হন। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মুখোমুখি হয়। এসব সমস্যার মধ্যে যৌন নিপীড়ন, জেন্ডার বৈষম্য, যৌতুক, বাল্যবিবাহ, কর্মজীবী নারীর সমস্যা ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশে অন্যতম সামাজিক সমস্যা হলো যৌন নিপীড়ন। ইদানিং যৌন নিপীড়নের মাত্রা এক মারাত্মক হয়েছে যে এটিকে সচেতন নাগরিক সমাজ যৌন হয়রানি হিসেবে বিবেচনা করেছে। সাধারণত কোনো পুরুষ আচার আচরণ যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলা হয়। কোনো একক কারণে যৌন নিপীড়ন ঘটনা ঘটে না। মূলত পরিবারের স্নেহ, ভালোবাসা, সচেতনতার অভাব, নৈতিক ও চরিত্রিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, বিকৃতি মানসিকতা, খারাপ ইচ্ছার প্রতিফলন, নৈতিকতার দৃষ্টিভঙ্গি, সুশিক্ষার অভাব, রাজনৈতিক দলগুলোর ক্ষমতায়ন, অপব্যবহার, বক্তাদের পৌরুষের প্রদর্শনে ও অপসংস্কৃতির প্রভাব, সুনির্দিষ্ট আইনের প্রভাব ইত্যাদি কারণে সমাজে যৌন পীড়নের ঘটতে থাকে। যৌনপীড়ন আক্রান্ত নারী যে মানসিক বিপর্যয় দেখা যায় তার প্রভাবে হতে পারে সুদূর প্রবাসী, যা যন্ত্রণায় নারীকে স্থিতিশীলভাবে বয়ে বেড়াতে হয় সারা জীবন। অনেক ক্ষেত্রে যৌন নিপীড়নের ফলে নারী ও পুরুষের মানসিক শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সমাজে খাপ খাওয়াতে চলতে পারে না। দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় এর একটি নেতিবাচক প্রভাব পড়ে। সম্প্রতিকালে দেশে যৌন নিপীড়নের শিকার হয়ে বহু নারী মানসিকভাবে অপ্রকৃতির স্থল থেকে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। অনেকেই স্কুল কলেজ যাওয়া বন্ধ করে অকালে ঝরে পড়ে জীবনের সমস্ত সম্ভাবনা। তাই সমাজে একজন নারী ও পুরুষের কী রকম যে ধরনের প্রদান করে
পুরুষের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করার জন্য পরিবারের সহযোগিতা মনোভাব পোষণ করলেও নারীর প্রতি বৈষম্য মনোভাব প্রসব করে। ফলে সৃষ্টি হয় সামাজিক বৈষম্য। এসব বৈষম্য পরিবারের স্তরে সম্পত্তির উত্তরাধিকার, শিক্ষা গ্রহণ পর্যায়ে, সামাজিক আচরণবিধি, চলাফেরা, শ্রম মূল্যে, চাকরিবিদ ইত্যাদি চোখে পড়ে। যৌতুক হলো এক ধরনের দাবি। সামাজিকভাবে এই প্রথা উপকার, উপঢৌলিক ও নজরানা প্রদান, শুভেচ্ছার প্রতীক ও নির্দেশনা বলার চেষ্টা করা হয়। সাধারণত পাত্র প্রার্থীকে ও পাত্রকে প্রদত্ত অর্থ সম্পদ ও অন্যান্য দ্রব্য সামগ্রীকে যৌতুক বলা হয়। যৌতুক উভয় পক্ষের উৎপত্তি রীতি চালু করলেও সাধারণত বাংলাদেশে সমাজে যৌতুক প্রার্থীপক্ষ ও পাত্রপক্ষ বা পাত্রকে দান করে থাকে। দেশের যৌতুক প্রথা প্রচলন বা বৃদ্ধির জন্য যেসব কারণে চিহ্নিত করা যায় সেগুলি হলো: পরিবারের প্রধান হিসেবে পুরুষের প্রাধান্য তুলনামূলক বেশি, বর্তমান বহু বিবাহ ও বাল্যবিবাহের হার হ্রাস পাওয়ায় বিবাহযোগ্য মেয়ের সংখ্যা বৃদ্ধি, শিক্ষা ও সচেতনতার অভাব, দেশে প্রচলন যৌতুক নিয়ত আইন সম্পর্কে অবজ্ঞা, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় প্রত্যেকটি সমাজের জন্য ক্ষতিকর। তবে যৌতুক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিকর হয় পরিবার। যৌতুকের দাবি মেটাতে গিয়ে অনেক সময় কন্যা দায়গ্রস্ত পিতাকে তার সর্বোচ্চ হারাতে হয়। যৌতুকের যদি প্রণয় করতে পারে তাহলে স্বামী তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। অনেক সময় দাবি অনুযায়ী যৌতুকের অর্থ না পেলে স্বামী তার পরিবারের সদস্যরা অনেক মেয়ের উপর অমানবিক নির্যাতন চালায়। ফলে অনেক নারী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সহ মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ভাষায় বাল্যবিবাহ হলো অপ্রাপ্ত বয়স বিবাহ। বাংলাদেশে প্রচলিত আইনে 18 বছর বয়সে কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলে বিয়েকে বাল্যবিবাহ বলা হয়, যা প্রচলিত আইনের দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ক্ষেত্রে 3 ধরনের বিয়ে অপরাধ বলে গণ্য করা হয়, যেমন প্রাপ্তবয়স্কদের সাথে অপ্রাপ্তবয়স্কদের বিবাহ, অপ্রাপ্তবয়স্কদের ছেলেমেয়েদের মধ্যে বিবাহ, অপ্রাপ্তবয়স্কের পিতামাতা বা অভিভাবক কর্তৃক বিবাহ নির্ধারণ ও সম্মতি দান। বাল্যবিবাহের পেছনে অর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় কারণসমূহ বহুবিধ কারণ দেয়। গ্রামের অধিকাংশ অভিভাবক মনে করেন মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া উত্তম, এজন্য দারিদ্র্য বাল্যবিবাহ অন্যতম কারণ। এই দুই ভাগে বাল্যবিবাহকে প্রভাব করা হয়। প্রথমত, অর্থনৈতিক কারণে দরিদ্র পিতামাতা ও মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চায়। দ্বিতীয়ত, ছেলের পিতামাতা ছেলের বিয়ে দিয়ে কন্যার পিতার কাছে থেকে যৌতুক নিয়ে পরিবারের সচ্ছলতা আনতে চায়। অশিক্ষা ও অবজ্ঞার বন্ধনে জড়িয়ে দেশের গ্রামীণ সমাজ বিশেষ করে মহিলারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন নয়। এমনকি সচেতন নয় অনেক শিক্ষিত মেয়েরাও, যেখানে রাষ্ট্রের একটি মৌলিক দায়িত্ব হলো তার নাগরিকের নিরাপত্তা প্রদান করা। কিন্তু আমাদের দেশে এই নিরাপত্তা নেই বললেই চলে। প্রায় প্রতিদিনই রাস্তাঘাটে মেয়েরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়। এই উদ্বেগগত থেকে মুক্তি পাওয়ার জন্য অভিভাবকরা তাদের মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়। বাল্যবিবাহ পরিণত মাতৃমৃত্যু, পরিবারের সহিংসতা ও বিবাহ বিচ্ছেদ প্রভৃতি সমস্যা দেখা যায়। বাল্যবিবাহ একটি মেয়ের কৈশোরের সম্পত্তি ঘটায়। এটি ব্যক্তি স্বাধীনতা, ক্ষোভ ও ব্যক্তিত্বের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়, যা কিশোরদের মনোসামাজিক ও আবেগীয় উপর নেতিবাচক প্রভাব ফেলে। পরবর্তী জীবনেও তাকে তার ভার বহন করতে হয়। যে সকল নারী সাধারণত বাড়ির বাইরে নিয়মিত চাকরির মাধ্যমে বেতন
মজুরি ও অন্যান্য আয় অর্জন করে তাদেরকে কর্মজীবী নারী বলা হয়। এইসব কর্মজীবী নারীর জীবনে নানামুখী অর্থসামাজিক সাংস্কৃতিক ও সমস্যার লক্ষ্য করা যায়। যে সমস্ত নারীরা কর্মসূত্রে নিজ এলাকার বাহিরে যায় তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো অবাসন। বিশেষ করে অবিবাহিত নারীদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রত্যয়। দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারীজীবী মহিলা হোস্টেলের সংখ্যা একেবারেই অপ্রতুল। নিজের অবসর ব্যয় বহনে ক্ষমতা হলেও অনেক নারী বসবাসের জন্য আত্মীয়-স্বজনের দাসত্ব হতে হয়। এছাড়া কর্মক্ষেত্রে ও অফিসে সহকর্মীদের অসহিষ্ণুতা, অনাকাঙ্ক্ষিতভাবে শরীরস্পর্শ, অশ্লীল মন্তব্য, প্রেম প্রস্তাব ইত্যাদির কারণে কর্মজীবী নারীদের নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। তাদের আরেকটি সমস্যা হলো যাতায়াত সমস্যা। অনেকে যাতায়াত পথে যৌন হয়রানির সম্মুখীন হয়। আমাদের সমাজে শিক্ষিত কর্মজীবী নারীরা সামাজিক মর্যাদা ভোগ করলেও গার্মেন্টস, নির্মিত শিল্প ও কৃষিক্ষেত্রে কর্মরত নারীরা যথাযথ মর্যাদা ও সম্মান পায় না। এজন্য কর্মজীবী নারীদের জীবনে এসব সমস্যা বিরল প্রভাব লক্ষ্য করা যায়। এক্ষেত্রে নারী বদ্ধ না হলে তা নারীদের জন্য অস্বস্তিকর ও পরিবেশের সৃষ্টি করে। আবাসন ও যাতায়াত সমস্যা, পরিবারের সমস্যা, বেতন বৈষম্য ও কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ নারীদের শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। ফলে তাদের দক্ষতার ঘাটতি দেখা যায় এবং ফলশ্রুতিতে কর্মজগতে প্রত্যাশনীয় সফলতা অর্জন সম্ভব হয়ে থাকে। বাংলাদেশের নারী সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার প্রতিকার। একটি উন্নত সমাজ গড়ে তুলতে, উন্নয়নকে স্থায়ী রূপ দিতে এবং অন্যায় প্রতিরোধ, নারী পুরুষের মধ্যকার যে বৈষম্য দূর ও সমতা প্রতিষ্ঠা করা দরকার। যৌন নিপীড়ন, জেন্ডার বৈষম্য, যৌতুক, বাল্যবিবাহ প্রভৃতি নারী পুরুষের অসমতার এ ধরনের বহিষ্কৃত। এসব সমস্যা সমাধানে খণ্ডিত থেকে ভাবনা আমাদের কাজ আসবে না। এ সমস্যাগুলো প্রতিকারে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। সর্বোপরি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারীর প্রতি সামাজিক বৈষম্যমূলক অবসান ঘটানোর ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে বিকল্প নেই। নারী শিক্ষা প্রভাব বিস্তার করা ঘটতে হবে এবং কর্মস্থানের সাথে সঠিক নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর প্রতি পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। সমাজ পর্যায়ে নারীদের শ্রমের মূল্য অনুধাবন ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সাথে নারীদের যথাযোগ্য সাহায্য ও সহযোগিতা প্রদান করতে হবে। এক্ষেত্রে বেতন বৈষম্য ও কর্মক্ষেত্রে যৌন হিংসা দূরীকরণ, সামাজিক শিক্ষা ও সচেতন মহলকে এগিয়ে আনতে হবে। নারীর মনোজীবন সম্পর্কে সমাজসম্মত মানুষের বিদ্যমান ধ্যান ধারণা পরিবর্তন ও উপযুক্ত সমস্যা ও সহযোগিতা কর্মজীবী নারীর সমস্যাকে সহনীত পর্যায়ে নিয়ে আসতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে লক্ষ্য যথাযথ সুষ্ঠু পরিচালনার মাধ্যমে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে নারী অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য উপলব্ধি সৃষ্টি ও প্রবর্তনমূলক নানা ব্যবস্থা থাকা প্রয়োজন। সমাজ ও সভ্যতার বিকাশের ক্ষেত্রে নারী অবদান অস্বীকার করার উপায় নেই। তেমনি নারীকে স্থায়ী ও স্বতঃস্ফূর্ত করে নিশ্চিত নারীর পূর্ণ অংশগ্রহণের বিকল্প নেই। আর পূর্ণ অংশগ্রহণে নিশ্চিত করা সম্ভব একমাত্র নারীর সমানাধিকার প্রতিষ্ঠার মধ্যতেই। এরপর আমরা পড়ব বাংলাদেশের বার্ধক্য সমস্যার ধারণা।
কারণ, অভাব ও প্রতিকার। সামাজিক সমস্যাগুলির মধ্যে অন্যতম একটি সমস্যা বার্ধক্য সমস্যা। দেশের ৬০ ও তারও বেশি বয়সের মানুষ প্রবীণ নাগরিক বলে স্বীকৃত। মানুষের জীবনে বার্ধক্য যখন আসে তখন কিছু অস্বাভাবিক শারীরিক মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। যে কোনো সমাজে বৃদ্ধত্বের সমস্যাবলী বহুমাত্রিক, জটিল ও দীর্ঘস্থায়ী। বার্ধক্য মূলত সামাজিক উন্নয়ন, আধুনিকায়ন, মূল্যবোধ পরিবর্তন, যান্ত্রিক সভ্যতার ইত্যাদির উপজাত সমূহ একটি সুরূপপ্রদ সামাজিক সমস্যা হিসেবে গড়ে উঠেছে। কালেই অবর্তন প্রবণতা অনেক ক্ষেত্রে পরিবার ও সমাজ তথা রাষ্ট্রের বোঝা হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের ঐতিহাসিক ধ্যান ও ধারণা, মূল্যবোধ প্রবীণদের ইচ্ছাবাচক সৃষ্টিভঙ্গি ও দেশের তা কালের নানাবিধ পরিবর্তনের ফলে ইদানিং এদেশের প্রবীণরা নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের নগর সমাজ প্রবীণদের দেখাশোনার সমস্যা ক্রমশ প্রকট হয়ে উঠেছে। তাদের জন্য বিনোদন ও অন্তঃসংস্কারমূলক তেমন কোনো সংগঠন বা প্রতিষ্ঠান নেই। ঐতিহ্যগত মূল্যবোধ থেকেও পিতামাতারা নিজেদের বৃদ্ধাবস্থা চলার জন্য কোনো সঞ্চয় করতে পারে না এবং ক্রমশ সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এ পর্যায়ে আর্থিক অক্ষমতা ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক কারণে সন্তানেরা পিতামাতার দেখাশোনা ঠিকমতো না করলে তারা নানাবিধ সমস্যা পতিত হয়। এছাড়াও সামাজিক দৃষ্টিভঙ্গির প্রবণদের সমস্যার পিছনে অন্যতম কারণ, প্রবণরা তাদের শারীরিক ও মানসিক ক্রমশ অক্ষম হতে সময় দেখা যায়। শারীরিক সমতা থাকলেও সমাজ ও পরিবেশের মধ্যে যে কোনো পরিস্থিতিতে তারা বসবাস করেন তার প্রতি যথাযথ প্রতিক্রিয়ার মধ্যকার তাদের কর্মাবস্থার নিয়ন্ত্রিত হয়। গ্রামীণ ব্যক্তি সামাজিক বৃদ্ধি, অবক্ষ, সেকেলে ইত্যাদি অভিধান প্রতিহিত করে এবং বলেই পরিণত সভ্যতার তা মেনে নিতে হয়। এমন তাদের কর্মপ্রবণতা সেই মানসিকৃত প্রতিফলিত হয়। এরপর আমরা দেখব সামাজিক জঙ্গিবাদের ধারণা, কারণ, প্রভাব ও প্রতিরোধ। ল্যাটিন শব্দ মিলিটারিস থেকে মিলিট্যান্ট বা জঙ্গিবাদ শব্দটির উৎপত্তি, যার অর্থ ছিল একজন সৈনিক হিসেবে সেবা করা। তবে মিলিট্যান্ট এর বর্তমান অর্থ নিরবধিক সৈন্যকে নির্দেশ করে না, মূলত রাজনৈতিক হিসেবে হাসিলের জন্য চরমপন্থী মারাত্মক কর্মকাণ্ড করার ধারণায় যারা একমত পোষণ করে এমন কাউকে মিলিট্যান্ট হিসেবে অভিহিত করা যায়। সাধারণ ভাষায় যারা কোনো একটি নির্দিষ্ট আদর্শের সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাকে বলা হয় জঙ্গি। তার ধ্যান ধারণাকে বলা হয় জঙ্গিবাদ। জঙ্গিদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ ও রাষ্ট্রের অস্থিতিশীলতা ও আতঙ্কগ্রস্ত করে প্রার্থীর সম্পদ অর্জন ও ক্ষমতা দখল ও আধিপত্য প্রতিষ্ঠা করে দেশ বিদেশে পণ্যের বাজার সৃষ্টি করা। জঙ্গিবাদের পেছনে নানাবিধ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ বিদ্যমান। এর মধ্যে উল্লেখযোগ্য হল ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব, লোভ লালসা, নেতৃত্ব ও ক্ষমতা আকাঙ্ক্ষা, দরিদ্রতা, বেকারত্ব ইত্যাদি। ধর্মের নাম ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদের জীবন ইতিহাস বিচার বিশ্লেষণ করে দেখা যায় তারা স্বল্প শিক্ষিত ও ধর্মের অপব্যাখ্যার শিকার। একজন ধর্মীয় অনুযায়ী কি করণীয়, মানুষ ও সমাজের প্রতি তার কি দায়বদ্ধতা,
রয়েছে, সৃষ্টিকর্তা তাকে কী দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে ইত্যাদি সম্পর্কে পূর্ণ জ্ঞানের অভাব ও বিশ্বাসের দুর্বলতার কারণে মানুষ অনেক সমস্যায় সহজ প্রত্যয় পরকাল লাভের প্রত্যাশায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। নেতৃত্ব ও ক্ষমতার লোভ, এগুয়েরি মেজাজের ভারসাম্যহীনতা ইত্যাদি চরিত্রিক ত্রুটি জঙ্গিবাদের জন্ম দিয়ে থাকে। জঙ্গিবাদের সাথে যুক্ত হবার আরেকটি কারণ হচ্ছে বেকারত্ব। শিক্ষিত বেকার যুব সমাজ তাকে যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ না পেয়ে হতাশাগ্রস্ত ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে পড়ে। বিশ্ব রাজনৈতিক অস্থিরতাশীল পরিস্থিতির কারণে অনেক তরুণ জঙ্গিবাদী গোষ্ঠীকে যোগ দেয়। জঙ্গিবাদ সমাজে প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার জীবনে মারাত্মক প্রভাবিত করে। পরিবার কোনো সদস্য জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত হলে পুরো পরিবারই ভুক্তভোগী হয়। জঙ্গিবাদ কর্মকাণ্ড মানুষের ধর্মীয় বিশ্বাসে দুর্বল করে তোলে। যে কোনো জঙ্গিবাদ কর্মকাণ্ড সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফলে সামাজিক স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ডে ব্যাহত হয়। সমাজ হয়ে পড়ে ভারসাম্যহীন। জঙ্গিরা দেশ ও জাতির সঠিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান রাখে না, ফলে তারা দেশের জন্য অমঙ্গল হয় এবং কাজ করতেও কণ্ঠবোধ করে না। ফলশ্রুতিতে দেশের স্বার্থ অরক্ষিত হয়ে পড়ে এবং সুষ্ঠু পদক্ষেপ যদি প্রতিরোধ করা না হয়, তাহলে আমাদের দেশের জন্য জঙ্গিবাদ বড় সমস্যা, হুমকির কারণ হতে পারে। দেশের অভ্যন্তরে চরম রাজনৈতিক বিভাজন দূর করা হওয়া পর্যন্ত এবং বড় রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদী ধর্মস্রষ্টা ও রাজনৈতিক পরিত্যাগ ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে রেখায় না দাঁড়িয়ে পর্যাপ্ত ও দানক্ষমতা কুবল থেকে পূর্ণবত্ত মুক্ত হওয়ার অসম্ভাবনা। জঙ্গি সংগঠনগুলো আদর্শের পরাজিত করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা ও আধুনিকায়ন ও সংস্কৃতি সাধন করতে হবে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে হবে। এছাড়াও রাষ্ট্রের প্রশাসনের মধ্যে ধর্মীয় আদর্শের প্রতি দুর্বল অনেক কর্মকাণ্ড ও কর্মচারী রয়েছে, তাদের নিশ্চিত করে প্রাতিষ্ঠানিকভাবে সতর্কবাণী দিতে হবে। নতুন অঙ্গির আধুনিক চিন্তা চেতনা সমৃদ্ধি স্বায়ত্ত সংরক্ষিত একটি স্পেশাল কাউন্টার টেরোরিজম ফোর্স গঠন করতে হবে। সর্বোপরি সরকার ও জনসাধারণের মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর পর্ব বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিবেশগত সমস্যার কারণ ও প্রভাব ও প্রতিকার। ভৌগোলিক অবস্থার কারণে খরা, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও অন্যান্য কারণে বাংলাদেশে দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ ইত্যাদি উল্লেখযোগ্য। যখন বাতাসে দূষিত পদার্থের পরিমাণ এ পর্যায়ে পৌঁছে ও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তখন তাকে বাতাসকে দূষিত বায়ু বলে। বায়ুতে ভারসাম্য ধূলিবালি, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ফসফরাস অক্সাইড, সালফার অক্সাইড ইত্যাদি দ্রব্যগুলোকে বায়ু দূষণ পার্থক্য হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের মূল কারণ হলো অপরিকল্পিত নগরায়ন, নির্মিত কাজ, ইটভাটা ও যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, রাস্তার ধোঁয়া ইত্যাদি। বায়ু দূষণ মানুষের জন্য এক বিরাট হুমকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি হিসেবে দেখা যায়, বায়ু দূষণের কারণে 24% পূর্ব বয়স্ক মানুষের হার্টের অসুখ, 25% স্ট্রোকজনিত সমস্যা, 43% পাল্লানড়ি রোগ ও 29% ফুসফুস ক্যান্সারে হয়ে থাকে। বাংলাদেশের গ্রাম ও শহরের উভয় অঞ্চলে মানুষ বায়ু দূষণের ফলে হাঁপানি,
অ্যাজমা ইত্যাদি সমস্যা ভোগে। এই দূষণ রোধে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও জনগণের উদ্যোগে সচেতন হওয়া প্রয়োজন। এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে জরুরি কোনো বৃক্ষরোপণ, পুরানো যানবাহন বয়স্ক করা ও বায়ু দূষণ প্রতিরোধ, বিদ্যমান আইনগুলোকে যথাযথ বাস্তবায়ন প্রভৃতি। মাত্রাতিরিক্ত অনিয়মিত শব্দ ও সামাজিক শারীরভিত্তিক কাজ ধর্মকে প্রভাবিত ও বিরূপ প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হলো শব্দ দূষণ। শব্দের সর্বোচ্চ প্রয়োগযোগ্য মাত্রা 60 ডেসিবেল। এর চেয়ে উচ্চ মাত্রায় শব্দ সৃষ্টি হলেও তা শব্দ দূষণ। বেশিরভাগ শব্দ দূষণ উৎস হলো মানব সৃষ্টি। কলকারখানা, গাড়ির হাইড্রোলিক হর্ন, যানবাহনের হর্ন, রেল ইঞ্জিন, বিমান ও জেট ইঞ্জিন, অ্যাম্বুলেন্স, বাদ্যযন্ত্র ইত্যাদি থেকে মূলত শব্দ দূষণ হয়ে থাকে। শব্দ দূষণের কারণে মানুষের নানা প্রকার অস্থায়ী ও শারীরিক মানসিক রোগ দেখা যায়। এ কারণে হঠাৎ কোনো বিকট শব্দ মানুষের কানে ক্ষমতা নষ্ট করে দিতে পারে। দীর্ঘ সময় 90 ডেসিবেল শব্দের মধ্যে থাকলে আশঙ্কিত বহিরতা দেখা যেতে পারে। 160 ডেসিবেলের মাত্রার বিকট শব্দে কানের পর্দা ফেটে যায় এবং এর ফলে মানুষ স্থায়িত্বভাবে শ্রবণ ক্ষমতা হারায়। দীর্ঘস্থায়ী শ্রবণ আওয়াজ ও মানুষের হৃৎপিণ্ড ও স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। এছাড়াও হাইপোক্যালেসিয়া, হাইপোপ্যাগমেনিয়া, ইনসিলোফিলিয়া প্রভৃতি রোগ দেখা যায়। মানুষের বিভিন্ন শারীরভিত্তিক তন্ত্রের ক্ষমতা ছাড়াও পরিবারের অন্যান্য প্রাণীর উপরও শব্দ দূষণ প্রভাব পড়ে। শব্দ দূষণের বিপজ্জন প্রতিক্রিয়া এড়াতে দূষণ নিরাপত্তা ও প্রতিরোধ করা জরুরি। প্রযুক্তি উন্নয়নের ঘটিতে যে দূষণ অনেকখানি নিরাকরণ করা যায় তা বিভিন্ন শিল্প কারখানা পুরানো যন্ত্র বদলে তা প্রযুক্তি দিয়ে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে শব্দ তীব্রতা কমানো সম্ভব। এছাড়া অপ্রয়োজনীয় যানবাহনে হর্ন বাজানো কঠোরভাবে বন্ধ করতে হবে। বিশেষ করে হাইড্রোলিক হর্ন বাজানোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকার, দেশি বিদেশি উন্নয়ন সংস্থা ও কাউন্সিলের সন্নিহিত উদ্যোগ প্রয়োজন। সাধারণভাবে পানি দূষণ বলতে পানিতে কোনো বিষাক্ত দ্রব্য অথবা প্রাকৃতিক দূষিত বজ্র মিশ্রিতর ফলে মানুষ ব্যবহৃত ও পরিযোগ্য হয়ে পড়ে সেরূপ পানিকে বোঝায়। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত পানির কোনটি উপদ্রবমুক্ত আবার কোনটি উপদ্রবযুক্ত হতে পারে। উপদ্রবযুক্ত পানিকে দূষিত পানি বলা হয়। শিল্প কারখানা ও গৃহস্থলের তরল বর্জ্য, কৃষি জমিতে অধিক পরিমাণে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার, বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ, খনিজ তেল ইত্যাদি দ্রব্য পানিতে মিশলে দূষিত হয়। তরল বর্জ্য রোগ প্রতিরোধকারী ব্যাকটেরিয়া, বিষাক্ত পদার্থ ও অঙ্গ ক্ষারযুক্ত ভারী ধাতু পানি ইত্যাদি তার দ্রুতের জন্য জলের সাথে পানি স্বচ্ছতা শোষণ করে এবং তাদেরকে রাসায়নিক জৈবকার দ্রুত শারীরিক ও শোষণ করতে প্রায় বংশ পর্যায়ে হতে পারে। উক্ত ক্ষতিকর অবস্থায় ব্যাকটেরিয়া পর্যায়ে সামাজিক জৈব রাসায়নিক জ্বলন বিক্রিয়ার পানির দ্রব্যতা অক্সিজেন নিঃশেষ করে গেলেও অক্সিজেনের অভাবে মাছ ও অপর জলজ প্রাণীর মৃত্যু ঘটে। পানি দূষণ রোধ করে প্রয়োজনীয় সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং জনগণের সচেতন ও সহযোগিতা। এ লক্ষ্যে বাংলাদেশের পানি আইন 2013 ও বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন
1995 প্রয়োগ করে দূষণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। উন্নত প্রতিষ্ঠান সাহায্যে আবর্জনা প্রক্রিয়াগত প্ল্যান্ট বসিয়ে কলকারখানা, হাসপাতাল ও পৌর সংস্থার ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে নিষ্কাশন করতে হবে। সর্বোপরি পানি দূষণ ক্ষমতার দিকে সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োগমূলক কর্মসূচি পরিকল্পনা করার কোনো বিকল্প নেই। মাটি দূষণ বলতে রাসায়নিক বর্জ্যের নির্গত কোনো ভৌত স্থল ফসলের কারণে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের ফলে মাটির উর্বরতা ও শক্তি নষ্ট হওয়াকে বোঝায়। নানাবিধ কারণে মাটি দূষণ ঘটতে পারে। জনগণের বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, বৃক্ষ নিধন ও নগরায়ন, শিল্প কারখানার বজ্র ও প্রাকৃতিক দুর্যোগ, ভূমিক্ষয় ইত্যাদি কারণে মাটি দূষণ হয়। মাটি দূষণ ঘটলে পরিবার ও সমাজের উপর মারাত্মক প্রভাব পড়ে। দূষিত মাটির উৎপাদন ফসল খাদ্য হিসেবে খেয়ে মানুষের চর্মরোগ, পাকস্থলীর রোগ, কিডনি ও লিভারের সমস্যা, ম্যালেরিয়া, কলেরা, আমাশয়, ক্যান্সার সহ নানা রকম মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। দূষিত মাটির গাছপালা জন্ম না, বরং গাছের উপকারী ব্যাকটেরিয়া অপরিহার্য হতে পারে। অন্যদিকে মাটি উর্বরতা নষ্ট হলে ফসলের উৎপাদন কমে যায়। মাতৃকা বিজ্ঞানীর মতে 3 উপায়ে মাটি দূষণ রোধ করা সম্ভব, যথা আইনে যথাযথ প্রয়োগ করা, প্রযুক্তিগত উপায়ে, ব্যক্তিগত উপায়ে। এক্ষেত্রে বেশিরভাগ উপলব্ধি করা প্রয়োজন যে পরিবেশ সংরক্ষণ আইন 1995 কঠোরভাবে প্রয়োগ, প্লাস্টিক, পলিথিন সহ অন্যান্য কঠিন বর্জ্য ব্যবহার কমিয়ে আনা, বর্জ্যের রিসাইক্লিং ও জমিতে রাসায়নিক সারের পরিবর্তনে জৈব সার ব্যবহার, পর্যাপ্ত বনায়ন প্রভৃতি। এরপর আমরা দেখে নেব এক নজরে অধ্যায়ের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, প্রভাব ও প্রতিকারের উপায়। এর ভিতরে রয়েছে সামাজিক আদর্শ, মূল্যবোধ, বহুবিবাহ, জন্ম ও মৃত্যুহারের অসমতা, শিক্ষার অভাব, বাল্যবিবাহ, জলবায়ু ও আবহাওয়া, পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, মৃত্যুহার হ্রাস, সামাজিক নিরাপত্তার অভাব, চিত্ত বিনোদনের প্রভাব। প্রভাবের ভিতর রয়েছে 5টি ধাপ: খাদ্যাভাব, শিক্ষার অভাব, অর্থ-সামাজিক ও অবস্থার অবনতি, পরিবেশগত বিপর্যয়, স্বাস্থ্যগত বিপর্যয়। প্রতিকারের উপায় রয়েছে 5টি: শিক্ষা বিস্তার, অমানসিকতা পরিবর্তন, পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান করা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এরপর রয়েছে বাংলাদেশে নিরক্ষরতার কারণে প্রভাব দূরীকরণ উপায়। ভিতর কারণ হলো দরিদ্র, কন্যা সন্তানের প্রতি নৈতিক ও মনোভাব, বিদ্যালয়, উন্নত পরিবেশ ও ব্যবস্থাপনা, অউন্নত যোগাযোগ ব্যবস্থা ও যৌতুক প্রভাব। প্রভাবের ভিতরে রয়েছে 6টি কারণ, তা হলো সমাজে মৌলিক চাহিদা অপূর্ণভাবে বিভিন্ন সমস্যার দেখা দেওয়া, অজ্ঞার প্রধান কারণ হলো নিরক্ষরতা ও জনসংখ্যার স্বতঃস্ফূর্ত কারণ হলো নিরক্ষরতা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরক্ষরতা প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। নিরক্ষরতার জনগোষ্ঠী অধিকার সচেতন নয়। বিভিন্ন সামাজিক সমস্যার মূল কারণ নিরক্ষরতা। দূরীকরণের উপায়ের ভিতর রয়েছে শিক্ষা উন্নত প্রভাব, ব্যক্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, অনুশক্তির শিক্ষার প্রভাব, সামাজিক শিক্ষা উন্নয়ন, নারী সমমর্যাদা শিক্ষা বিবেচনা করা ও গণনাগতিক ও সংক্রান্ত দৃষ্টিভঙ্গির প্রভাব, দারিদ্র্য ও দূরীকরণ, সামাজিক নিরাপত্তার প্রভাবের সূচি, শিক্ষা সামাজিক মর্যাদা রক্ষা প্রণয়ন করা, নিরক্ষরতা দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলা। এরপর রয়েছে আমাদের বেকারত্বের কারণ।
প্রভাব ও দূরগামী প্রভাব। এর ভিতর 10টি কারণ রয়েছে, যথা অধিক জনসংখ্যা, কৃষি, অর্থনীতি, শিল্পায়নের অভাব, কর্মমুখী শিক্ষা, অর্থনৈতিক প্রবশী, সামাজিক মূল্যবোধ, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক মূল্যবোধ, অস্থিতিশীলতা, রাজনীতি ও দরিদ্রতা। প্রভাবের ভিতরে রয়েছে বেকারত্ব কারণ, নির্ভরতা বেড়ে যাওয়া, আর্থিক নিরাপত্তার অভাব, সুষ্ঠু পরিবার গঠন ও বাহিত করা, বেকারত্ব, উপশাসন ও আদর্শ ও মূল্যবোধ আকাঙ্ক্ষা ঘটে, পরিবারের শক্তি ও শৃঙ্খলা নষ্ট করা, নৈতিকতা বিরোধ করা, একই অপরিহার্য করা। দূরীকরণের উপায়ের ভিতরে রয়েছে শ্রম সহকারে উন্নয়ন ঘটনা, অর্থনৈতিকভাবে পর্যায় ঘটনার সাথে পরিচালনা করা, সামাজিক নিরাপত্তা ও ব্যবহার অধীনে আর্থিক সাহায্য প্রদান, ভূমি ব্যবস্থা সংরক্ষণ ও উন্নয়ন, জনগণের সাংস্কৃতিক কার্যের ব্যবস্থা গ্রহণ, দ্রুত নগরায়ন ও বিশ্বায়ন ঘটানো, স্বতঃস্ফূর্ত গ্রামীণ শহরে উন্নত কর্মসূচি প্রণয়ন, গ্রামীণ সমাজে কর্মসূচির সুযোগ সৃষ্টি করা, দেশে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প কলকারখানা প্রত্যয়, বিদেশে অর্থ সংখ্যক জনবল সৃষ্টিতে ব্যবহার করা, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, বিশেষ করে কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রচলন। এরপর রয়েছে মর্যাদা সত্যি সহজ ও প্রভাব প্রতিকারের উপায়। কারণের ভিতর রয়েছে 9টি কারণ। 9টি কারণে রয়েছে ভৌগোলিক অবস্থা, দরিদ্র, সহজ সরলতা, অশৃঙ্খলা প্রভাব, ধর্মীয় জ্ঞান না থাকা, বন্ধুত্ব প্রণোচনা, রাজনীতি, অস্থিরতা ও অশাসনিক দুর্বলতা, আইনগত দুর্বলতা। প্রভাবের ভিতর 7টি কারণ রয়েছে: ব্যক্তির অস্তিত্ব বিনয়ন, পরিবারের অশান্তি, অপরাধ প্রশ্রয়, যানবাহন দুর্ঘটনা, চোরাচালান বৃদ্ধি, এইডস রোগের সংক্রান্ত, শারীরিক ও মানসিক বৈকল্য। প্রতিকারের কারণের ভিতর রয়েছে 6টি: মাদক বিষয় সরকারি ও বেসরকারি পর্যায়ে শুমারি করা, মাদক শক্তি প্রতিরোধ ও মাদক শক্তি হওয়া ইত্যাদি পরিবারের সমস্যা অনুভুক্ত করা, মাদক দ্রব্যের চোরাচালান, বিকল্প ও ব্যবহারের নিয়ন্ত্রণ করে বিভিন্ন সংখ্যা ও পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী করতে অনেক সংস্থা যেমন পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী ইত্যাদি কোনো শক্তিশালী পর্যবেক্ষণ গ্রহণ করতে হবে। মাদক সংক্রান্ত কুফল ব্যবহার ও প্রতিরোধ ইত্যাদি শিক্ষা পরিকারিত অন্তর্ভুক্ত হবে। গণসচেতন কর্মসূচি প্রণয়ন, মাদকাসক্তি নিরক্ষয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা, জনগণের মধ্যে সচেতনতা প্রণয়ন। এই ছিল আজকের বাংলাদেশ সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। সকলে অধ্যায়টি মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।